দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি সম্পন্ন হলো। খুলে যাচ্ছে হরমুজ প্রণালী, উঠে যাচ্ছে নৌ অবরোধ। শত্রুতার কালো আকাশে শান্তির সাদা পায়রা ওড়া শুরু করছে। তবে আশঙ্কার খবর হচ্ছে, চুক্তির টেবিলে ইসরায়েল জায়গা না পাওয়ায় রাগে ক্ষোভে চুক্তি না মানার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু নেতানিয়াহু। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের আদেশ মানতে বাধ্য নয় তারা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে এত টানাপোড়েন হলো কেন? নেতানিয়াহুকে পাগল আখ্যা দিয়ে ট্রাম্প বলছেন, আমেরিকা পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। মনে হচ্ছে দুজনের পথ এখন আলাদা, আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। এদিকে সমঝোতা স্মারকে সই করার পর 60 দিনের আলোচনা এগিয়ে নিতে কাজ শুরু করেছে ওয়াশিংটন, তেহরান। এরই অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় উভয় দেশের আলোচকরা পৌঁছানোর কথা রয়েছে। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের আলোচনার নাম দিয়েছি পারস্য। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক, দ্য ডেইলি টাইমস অফ বাংলাদেশ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। আছেন সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। সিরাজ ভাই, আপনি রেডিও তেহরানে দীর্ঘদিন কাজ করেছেন, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার রয়েছে। আমি ইলিয়াস ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে চুক্তি সুইজারল্যান্ডের জেনেভায় হওয়ার কথা ছিল, আমরা সবাই জানতাম, সেটি একদিন আগেই ফ্রান্সে হয়ে গেল, এবং খুবই ঘটনার আকস্মিকতায় অনেকে অবাক হয়েছে যে এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি কিভাবে এত দ্রুত সম্পন্ন হলো। আচ্ছা, এখানে একটা এই প্রশ্নটা এজন্যই করছি যে যে যুদ্ধটা আপনার শুরু হলো যে উদ্দেশ্য নিয়ে, যে ইরানে পারমাণবিক অস্ত্র আছে, এরকম একটা ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধটা শুরু হলো, কিন্তু চুক্তিটা যখন হচ্ছে সেই চুক্তিতে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে তেমন কোনো সমাধান নেই। না, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক জনাব সিরাজুল ইসলাম, আমরা জানি যে তিনি দীর্ঘদিন ইরান বেতারে কাজ করেছেন, তেহরানে ছিলেন। তিনি নিশ্চয়ই আমাদের চেয়ে ভালো জানেন বলে আমি মনে করি। যাই হোক, আপনি যে কথাটা বলেছেন এটি তো বহু পুরনো বিষয়। এই যে পারমাণবিক অস্ত্রের কথা, ইরান কখনো বলেনি যে আমরা পারমাণবিক অস্ত্র বানাবো, বিভিন্ন কাজে ব্যবহার করবে, সেই জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখবেন তাদের পূর্ব ইতিহাস, যেমন সাদ্দাম হোসেন, তাকে কিন্তু এই অস্ত্রের কথা বলে তাকে কিন্তু সেখানে একই করার আক্রমণ রাষ্ট্র শেষ করে দিয়েছে। তারপরে ধরুন ইরাকের জনগণ কিন্তু অনেক ভালো অবস্থায় ছিলেন, কিন্তু এই যুদ্ধের ফলে তাদের কিন্তু পুরো দেশটা তছনছ হয়ে গেছে। লিবিয়ার কথা ধরুন, লিবিয়ার মানুষ অনেক ভালো ছিলেন। লিবিয়াকে স্বর্গ বলা হতো, যে সেখানে এমন কোনো সুযোগ সুবিধা নেই যে নাগরিকরা না পেলে। যিনি প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ গাদ্দাফি, তিনি কিন্তু নাগরিক সুবিধা যতভাবে দেয়া যায়, বলা হয়েছে কি সেখানে গণতন্ত্র নেই। তোমার সৌদি আরবে গণতন্ত্র আছে, তোমার উপসাগরের যে দেশগুলো সেখানে গণতন্ত্র আছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হতে হবে। কিন্তু সবাই তো মাথা নোয়াবে না। যেমন উপসাগরীয় দেশগুলো আমরা জানি, যদিও এবার তারা, আমরা গণমাধ্যমে দেখছি যে তারা এবার অ্যাটিটিউড চেঞ্জ করবে, তাদের সঙ্গী, তাদের নিরাপত্তা তো আমেরিকা দিতে পারেনি, আমরা সেটা দেখেছি। ইরান করোনা করে শুধু আমেরিকান বেইজে বোমা ফেলেছে, অনেক বেইজে কিন্তু, এবং অধিকাংশ কিন্তু ধ্বংস হয়ে গেছে। এগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া আমাদেরকে বলেনি বা দেখেনি, তারপরও স্বীকার করতে বাধ্য হচ্ছে 42 থেকে 45টা বিমান কিন্তু তাদের ধ্বংস হয়েছে। তো সেখানে যদি ইরান চিন্তা করতো বা চেষ্টা করতো যে শুধু আমেরিকান বেইজে না, আমরা এই যে দেশগুলো, যে তাবেদার দেশগুলো, যার মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে মনে করে, এবং যারা ইসরায়েলের সঙ্গে এক ধরনের, আমরা তো দেখেছি যে গোপনে তারা সম্পর্ক রেখেছে, এবং ইভেন ইউএইর একটা টিম কিন্তু যুদ্ধের সময় ইসরায়েলে এসছে। আমরা এটি বোধহয় কালকেই গণমাধ্যমে এসছে যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি টিম কিন্তু ইসরায়েল এসে ঘুরে গেছে। যাই হোক, তো এই রাষ্ট্রগুলোতে গণতন্ত্র নেই, সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। সব জায়গায় তার মতো করে হতে হবে, তার মতো করে না হলে হবে না। এবং এই কারণে কিন্তু তার নাকানি জমিনে অনেক খেয়েছে। যেমন আমি একটু উদাহরণ দিই, ভিয়েতনামের সঙ্গে 19 বছর যুদ্ধ করেছে, এবং আমেরিকার প্রায় 60,000 সৈন্য কিন্তু সেই যুদ্ধে মারা গেছে, আপনি জানেন। জি। আর এখন শুধু ভৌগোলিক কারণে ইরানের সাথে যে যুদ্ধটি হয়েছে, শুধু ভৌগোলিক কারণে আমেরিকা বেঁচে গেছে। এটি তাদের কিন্তু একটা বিরাট বেনিফিট। কারণ আমরা জানি যে ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে
আটলান্টিক মহাসাগর, সেটি কিন্তু বিমানে যেতেই 7 থেকে 7.5 ঘন্টা লাগে। এই কারণে কিন্তু না হলে কিন্তু ইরান ছেড়ে কথা বলতো না আমার ধারণা। তোমাদের পাইনি, তোমাদের বেজ যেখানে আছে সেখানে আমি আক্রমণ করেছি। তো আপনি যে আলোচনার শুরুতেই বলেছেন যে 14টি শর্ত আছে এই চুক্তিতে, এবং আমি খুব কয়েকবার পড়েছি এবং সবগুলো শর্তই ইরানের পক্ষে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে কোনো উপায়ে আমাদের বেরিয়ে যেতে হবে, এবং ট্রাম্প খুব ধূর্ততা এবং দ্রুততা দুটির সঙ্গে একসঙ্গে তারা বেরিয়ে গেছে। এবং আপনি দেখবেন যে ইরানের প্রেসিডেন্ট কিন্তু সেখানে যাননি, তিনি কিন্তু এটা কি বলে অনলাইনে না কি বলবো এটাকে, ডিজিটালি তিনি চুক্তিতে স্বাক্ষর করেছেন, যে এমওইউ চুক্তি না, এমওইউতে স্বাক্ষর করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কিন্তু সরাসরি সেখানে ছিলেন। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এইটি মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়ার সময় এসছে। সারা পৃথিবী এককেন্দ্রিক বিশ্ব যারা তারা যেভাবে গড়ে তুলেছে, এটি দিয়ে কিন্তু বড় ভাঙন ধরল, বিশাল ভাঙন ধরেছে। এবং তারাই যে কাউকে নিরাপত্তা দেয়ার সোল এজেন্ট, এটি এখন আর কিন্তু কেউ বিশ্বাস করবে না। এখন কোনো রাষ্ট্র বিশ্বাস, ইভেন আপনি দেখবেন যে হয়তো আমরা কিছুদিনের মধ্যে দেখবো ইরানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, ইরানকে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নানাভাবে কথা বলতো, তাদের একটু চেঞ্জ হবে। এবং ইতিমধ্যে কিন্তু সেটি শুরু হয়েছে যে ওমানের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে ইরানের। এই যে কী বলে হরমুজ প্রণালী, তারা বলেছে আমরা 2 দেশ মিলে এটা দেখা যায় আমরা এক ধরনের ব্যবস্থাপনা গড়ে তুলব। তারপরে কাতার, আরও অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে। সুতরাং এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবাই এক বাক্যে যা বলছে, আজকে ওয়ার্ল্ড মিডিয়া নিশ্চয়ই আপনাদের চোখ হেরে যায়নি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সুপার পাওয়ার এবং এককেন্দ্রিক বিশ্ব, সেটি এই ইরানের ঘটনা দিয়ে ভেঙে পড়া শুরু করেছে। যে আসবে ইলিয়াস ভাই, আপনার কাছে আমি সিরাজ ভাই, আপনি একটু বলুন যে এই যে সমঝোতা যেটা হলো, স্বাক্ষর হলো, সেখানে প্রায় 14টার মতো ক্লজ আছে। তো তার মধ্যে বলা হচ্ছে যে সবগুলোই ইরানের পক্ষে গিয়েছে। তাহলে এই যে আপনার 107 দিন বলা হচ্ছে যুদ্ধ হলো, এত খরচ হলো, এত মানুষের প্রাণ গেল, তাহলে যুক্তরাষ্ট্র কি পেল? তারা কি শুধু যুদ্ধ থেকে বেরিয়ে গেল এটাই পেল, না আর কি পেল তারা? ধন্যবাদ স্বপন আপনাকে, ধন্যবাদ ইলিয়াস ভাইকে, বিজ্ঞ আলোচক, সিনিয়র সাংবাদিক, আমাদের গুরুজন। ধন্যবাদ জানাচ্ছি এখন প্রকাশের দর্শক শ্রোতা সবাইকে, সাথে যারা আছেন আমাদের ক্যামেরার পেছনে, তাদের সবাইকে শুভেচ্ছা। আপনি যে বললেন যে শুধু কি আমেরিকা বেরিয়ে যাওয়াটা পেল কিনা, আসলে সেটাও পায়নি। তাহলে মানে এতটাই খারাপ হয়েছে এই চুক্তি আমেরিকার জন্য। 14টা যে দফা, তার একটাও তো আমেরিকার পক্ষে যায়নি। এমনকি এই যে বেরিয়ে গেল চুক্তি করে, এটাও ঠিকমতো বের হতে পারলো না। এই অর্থে বলছি যে এই যুদ্ধের ব্যাপারে আমি প্রথম থেকে বলছিলাম, যেদিন বিশেষ করে যুদ্ধবিরতি প্রথম হলো 8ই এপ্রিল, যেদিন যুদ্ধবিরতি হলো, তো সেদিন সম্ভবত আপনাদের এখানে বলেছিলাম যে এই যে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমেরিকার সামনে, আসলে পথ ছিল 3টা। একটা হচ্ছে যুদ্ধ করা, একদম চুপ থাকা, অথবা চুক্তি করে বেরিয়ে যাওয়া। এই চুক্তি করার জন্য মানে বলা যায় যে ইরানকে সারা বিশ্বব্যাপী বলা যায় যে দাবড়িয়ে বেরিয়েছে যে চুক্তি করো, চুক্তি করতে হবে, চুক্তি করবে না কেন, জোর করে, এরকম। তো এই যে চুক্তি করে বেরিয়ে যে গেল আমেরিকা, সেটাও ভালোভাবে বের হতে পারলো না, এই অর্থে যে এইটা যে তার জন্য তো এটাও পক্ষে না, অর্থাৎ এর ভেতরে অপমান আছে। এই যে আমরা বলছি যে 14টা দফার একটা দফাও আমেরিকার পক্ষে যায়নি, এটাই তো নেগেটিভ, এইটাই তো চুক্তির ভেতরে হয়েছে, এইটাই তো চুক্তি। তা তাই এই চুক্তি যখন আমেরিকার পক্ষে না, তাহলে চুক্তি থেকে তো সম্মানজনকভাবে সে বের হতে পারেনি। এবং বের হতে পারেনি বলেই আমি আমার কথাই বলি না, আমেরিকার 2জন ব্যক্তির কথা আমি আজকেই উদ্ধৃত করছি, আজকেই তারা বলেছে, উদ্ধৃত করছি। টাকার কার্লসন, তিনি ফক্স নিউজের সাংবাদিক, এবং ফক্স নিউজ থেকেই তিনি বিখ্যাত। রিপাবলিকান দলের মুখপাত্র হলো ফক্স নিউজ, আপনি জানেন। এই টাকার কার্লসন তিনি বলছেন যে সুয়েজ খালের চুক্তি নিয়ে, চুক্তির ভেতর দিয়ে যেমন ব্রিটিশ সাম্রাজ্যের পতন হয়েছিল, শুরু হয়েছিল, তেমনি এই ইরানের সাথে এই চুক্তির ভেতর দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু হলো। তাহলে এই চুক্তি কি, এই চুক্তি থেকেও যে স্বস্তির সাথে বেরিয়ে যেতে পারলো আমেরিকা, তা কি বলা যায়? বলা যায় না। 1, 2 হচ্ছে মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির মেম্বার জিন শাহিন, তিনি বলছেন
এই চুক্তি সিম্পলি ইরানের কাছে আত্মসমর্পণ। তো এটা হলো আমার কথা না, একেবারে খোদ মার্কিন সিনেটর কংগ্রেসম্যানদের কথা, এরকম আরও অনেক আছে, আমি অনেকগুলো উদ্ধৃতি দিতে পারবো, সবগুলো দিতে গেলে সময় যাবে। মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমেরিকানরা তো ডেমোক্র্যাটিক হোক আর রিপাবলিকান হোক, যে দলেরই হোক না কেন আমেরিকান, এবং তারা যে অবস্থায় হোক না কেন ফরেন পলিসি এবং তাদের স্বার্থ, আমেরিকান স্বার্থ, এটা সবার আগে রেখে তারপরে বাদবাকি কথা। কিন্তু এখন যে ডোনাল্ড ট্রাম্প যে পরিস্থিতি তৈরি করেছেন, সেই পরিস্থিতিতে এখন আর তারা কেউই, রিপাবলিকান দলেরও কোনো লোক এই চুক্তির পক্ষে কথা বলতে পারছে না, ডেমোক্রেটিক দলেরও না। নট অনলি দ্যাট, মজার কথা হচ্ছে যে এই চুক্তির বিরোধিতাকারীদেরকে ডোনাল্ড ট্রাম্প বলছে এরা হিংসুটে, না হয় খারাপ মানুষ, না হয় বোকা। আরো দু একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ এই কথাগুলো। চুক্তি কেন ভালো হয়নি এবং এই চুক্তি আসলে আমেরিকায় এই চুক্তির মাধ্যমে বেরিয়ে যেতে পারলো কিনা, এই কথাটা বলার জন্য আরো দু একটা কথা বলুন। সেটা হচ্ছে যে মার্কিন প্রশাসন সিম্পলি দুই ভাগে বিভক্ত এখন এই চুক্তিকে কেন্দ্র করে। এক পক্ষে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তার জামাতা জ্যারেড কুশনার এবং তার নিয়োগকৃত বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ, এই চারজন এক পক্ষে। আর বিপক্ষে হচ্ছে এই চুক্তির বিপক্ষে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, সিআইএ প্রধান জন র্যাডক্লিফ। এই মার্কো রুবিওকে বাদে পিট হেগসেথ এবং সিআইএ প্রধান জন র্যাডক্লিফকে বহিষ্কার করবেন ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই, এইরকম প্ল্যান আছে। ফলে চুক্তি কোনো মতেই আমেরিকার পক্ষে যায়নি এবং এই চুক্তির মাধ্যমে সম্মানজনকভাবে আমেরিকা যুদ্ধ থেকে বের হতে যাচ্ছে না, এটা পরিষ্কার। দুটি মানে প্রশাসন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ধরেন এটা আপনি বললেন। ধরেন এই চুক্তি যদি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই না মানেন, ধরেন তার কথার যে ওজন, তার কথার রং চং অনেক সময় আমরা দেখেছি, সে অনেক সময় হুমকি দিয়েও রেখেছেন যদি চুক্তির কোনো ব্যত্যয় ঘটায় যদি বেরিয়ে আসে চুক্তি থেকে আবার হামলা করবে তারা। এই মানে এত দিন পরে যেটা হলো, ভেরি গুড কোশ্চেন, এই চুক্তি থেকে বেরিয়ে গেলে কি হবে? সেটাই, আবার ইরানের উপর হামলা করবে? সেরকম হবে কিনা? দে হ্যাভ নো দ্যাট পাওয়ার। আমেরিকার সেই শক্তি আর নেই। টাকার কার্লসন এমনি এমনি বলছেন না যে আমেরিকার সাম্রাজ্যের পতনের শুরু, এমনি এমনি বলছেন না। আপনি কি জানেন গতকালকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যে ডিপিএ, যেটা ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট, প্রতিরক্ষা প্রোডাকশন আইন, যেটা এই আইনের উনি নতুন করে আইন জারি করেছেন এবং সেই আইন জারি করে আমেরিকার সামরিক শিল্প, যেগুলো প্রতিরক্ষা শিল্প কারখানা যেগুলো, তাদেরকে অর্ডার দিয়েছে দ্রুত অস্ত্র উৎপাদন করো, কারণ তাদের ভান্ডারে যে অস্ত্র ছিল তা প্রায় শেষের পর্যায়ে। এবং আমেরিকার হাতে ইরানকে পরাজিত করার মতো প্রযুক্তি, অস্ত্র এবং সামরিক সক্ষমতা যদি থাকতো তাহলে এই চুক্তি হতো না। লিখে রাখেন আপনারা। ইলিয়াস ভাই, মানে এই চুক্তি যেটা হলো সেই জায়গায় কি, মানে আমি সিরাজ ভাইকে যে প্রশ্ন করলাম আপনাকে একই প্রশ্ন করতে চাই, যে ডোনাল্ড ট্রাম্পের উপরে কি খুব বেশি আস্থা রাখা যায়? আস্থা রাখতে হবে এই কারণে, যেটি একটু আগে সিরাজ সাহেব বললেন, আমেরিকার আসলে নতুন করে আবার যুদ্ধ জড়ানোর এক ধরনের কি বলে যে সক্ষমতা বা কৌশল, সামরিক কৌশলগত আর্থিক কোনো সক্ষমতা। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে তাদের যে অস্ত্র ভান্ডার ছিল সেটি কিন্তু ফুরে এসছে অনেক কিছু। আপনি কেন চিন্তা করুন, যা সবগুলো বেইজে ইরান আক্রমণ করেছে, খুব বেশি প্রতিরোধ কিন্তু গড়ে তুলতে পারেনি। না, প্রতিরোধ যদি গড়ে তুলতে পারতো 42 থেকে 35টা বিমান, এটি কিন্তু এমনি এমনি ধ্বংস, কোনো কিছু ধ্বংস না। আমাদের এখানে সমস্যাকে, যেটা একটু আগে আমি বলেছি, আমরা ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু তাদের মতো খবর দেয়, আমরা কিন্তু এই খবরগুলো শুনিনি যেগুলো করেছে। এগুলো সিটে ফোটা আসছে, বাট অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, বেশ সব নষ্ট হয়ে গেছে। এবং এমনও বলা হচ্ছে যে পুরো মিডল ইস্টে তারা বেজ রাখার সুযোগ আর তাদের থাকবে না। সুতরাং নতুন করে যুদ্ধ করা, যদিও তাদেরকে ইসরায়েল, এবং বলা হয় যে ইসরায়েলি যিনি প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু, তিনি কিন্তু জোর করে এই যুদ্ধটা বাঁধিয়েছেন এবং আমেরিকাকে এনেছেন, এটা আমিও মনে করি। সুতরাং নতুন করে এখন নেতানিয়াহু এবং মিস্টার ট্রাম্পের মধ্যে যে সম্পর্ক, এটা তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছে যে এই যুদ্ধে আসলে যে ফাঁদে টেনে আনা হয়েছে, নতুন করে যে ফাঁদে পড়বে আমেরিকা,
সেটি ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি। এবং আপনি জানেন ইরান যে এত শক্তি অর্জন করেছে, আমাদের নিশ্চয়ই মনে আছে ইরানে যারা এখন নেতৃত্বে আছেন তারা কিন্তু খুব দূরদর্শী। এই যে 80 থেকে 88 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধ হয়েছে, যদিও সেই যুদ্ধে কোনো রেজাল্ট ছিল না, সে কোনো দেশ কে জিতেছে কে হেরেছে এটি বলার কোনো সুযোগ নেই। সেই যুদ্ধের পর থেকে কিন্তু তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করেছে। এবং এই যে এখন যে এত অস্ত্র এবং ইরানের যে প্রযুক্তি আমরা কিন্তু চিন্তাই করতে পারি না। এই যে ইসরায়েলি গিয়ে অ্যাটাক করেছে বারবার আমরা দেখেছি, এটি কিন্তু সহজ কথা না। এবং এটি কিন্তু এবং নিশ্চয়ই আমার ধারণা ভুল না যে চীনা প্রযুক্তি কিন্তু তারা ব্যবহার করেছে আমার ধারণা। এবং আপনার নিশ্চয়ই মনে আছে রাশিয়া থেকে সব ধরনের সহযোগিতা আপনার নিশ্চয়ই মনে আছে যে সাম্প্রতিককালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কয়েকদিনের মতো। সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান চীনা প্রযুক্তির মাধ্যমে ভারতকে যেভাবে পর্যুদস্ত করেছে, এরপরে কিন্তু চীনা অস্ত্র বা চীনা সামরিক সরঞ্জামের দাম সারা বিশ্বব্যাপী বেড়ে গেছে। তো ইরানকে তো এই যুদ্ধে চীন সর্বাত্মক সহযোগিতা করেছে, এই খবরটা কিন্তু বাইরে আসেনি, খুব বেশি আসে। আচ্ছা, চীন এবং রাশিয়ার কিন্তু সাপোর্ট ছিল, কারণ এই অঞ্চলে যদি ইরানের ক্ষমতা না থাকে বা ইরান পর্যুদস্ত হয়ে যায়, চীনের অনেক ব্যবসার তাহলে তারাও তো ক্ষতিগ্রস্ত হবে, মানে ভূ রাজনৈতিক এবং যে আমরা জানি যে পলিসি, চীন যে তেল আমদানি করে এবং অনেক ক্ষেত্রে স্বল্প মূল্য পায়, সেটা কিন্তু তাদের অধিকাংশ তেল আমদানি করে ইরান থেকে। সুতরাং ইরানকে আবার নতুন করে আক্রমণ করে আমেরিকা একদম শেষ করে দেবে। প্রথম দিন থেকেই বলেছে, মিস্টার ট্রাম্পের দুঃখটা দেখুন, তিনি কিন্তু প্রথম দিন থেকেই বলেছে ইরানের মোটামুটি সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার কথাগুলি আবার ভুল প্রমাণিত হয়েছে, তিনি আবার অ্যাটাক করতে চেয়েছেন। এটি প্রমাণ করে যে তিনি আসলে কিছুই করতে পারেননি। জি, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবে। দর্শক, বিরতির পরে আবারও আমরা ফিরলাম আমাদের অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে চুক্তি সেই বিষয়ে, যদিও ইসরায়েল এটাতে সম্মত হয়নি। সিরাজ ভাই, সেটা হচ্ছে যে এই যে চুক্তিটা হলো, মানে সমঝোতা হলো, সেই জায়গাটায় যাকে নিয়ে এত ঘটনা, সেই ইসরায়েল, তাকে কিন্তু সেই চুক্তির টেবিলে রাখা হয়নি এবং চুক্তির যে খসড়া সেটাও তাকে দেখানো হয়নি। ফলে তিনি কিন্তু রাগে বলেন, দুঃখে, ক্ষোভে, অভিমানে তিনি কিন্তু এই চুক্তি না মানার ঘোষণা দিয়েছেন। এবং প্রতিরক্ষামন্ত্রী বলেছেনই যে যুক্তরাষ্ট্রের কোনো আদেশ তারা মানতে বাধ্য নয়। ফলে কিন্তু দক্ষিণ লেবাননে তাদের হামলা এখনও চলছে। ফলে বিষয়টা কেমন হলো? সেই হামলা তো রয়েই গেল, এখন তাকে কিভাবে থামাবে, কে থামাবে? ধন্যবাদ স্বপন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে সমস্ত সবকিছু এলো, শান্তির সুবাতাস তো বয়ে যাচ্ছে, কিন্তু লেবাননে তো সেই হামলা চলছে, আজকেও 4-5 জন মারা গেছে। ইরানের চুক্তির শর্তই কিন্তু এটা ছিল। এবং আপনি জানেন যে চুক্তির কয়েকদিন আগে, 3-4 দিন বা 5 দিন আগেও ইরান ইসরায়েল যুদ্ধ কিন্তু ছোটোখাটো একটা হয়েছে এবং আর একদিন যুদ্ধ হওয়ার কাছাকাছি গিয়েছিল। ইরানের একদম প্রস্তুতি কমপ্লিট ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অনুরোধ, চাপাচাপি এবং আরও কিছু ভেতরগত কোনো কিছু বিষয় ছিল, যার কারণে ইরান ওই যুদ্ধটা করেনি, হামলাটা করেনি। এখানে এই চুক্তির একেবারে 1 নম্বর শর্ত, একদম 1 নম্বরেই লেখা আছে যে লেবানন সহ সমস্ত ফ্রন্টে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। কেমন? এটা 1 নম্বর শর্ত। এবং এই শর্তটা প্রথমেই মানতে হবে কাকে? আমেরিকাকে। হ্যাঁ, আর আমেরিকাকে এই শর্ত মানতে হলে আমেরিকার সহযোগী শক্তি যেহেতু ইসরায়েল, সেই কারণে ইসরায়েলকে তাকে সামাল দিতে হবে, আমেরিকাকে সামাল দিতে হবে, ইসরায়েলকে ম্যানেজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কথা শুনবে কিনা, শুনবে কি শুনবে না সেই দায়িত্ব আমেরিকার, ইরানের না। যদি আমেরিকা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এই চুক্তি প্রতিপালনের রেসপন্সিবিলিটি আমেরিকার। আমরা সবাই বলছি 14টা চুক্তি সবই ইরানের দাবি মতো হয়েছে। অতএব এই দাবি এইগুলো পূরণ করতে গেলে পূরণ করার প্রশ্ন কিন্তু আমেরিকার। যখন আমেরিকা পূরণ করতে না পারবে, তখন কিন্তু ইরান ডেফিনেটলি অ্যাকশানে যাবে এগেনস্ট ইসরায়েল। লেবাননে এইভাবে ফ্রি হ্যান্ডে সে হামলা করতে পারবে না, সেই সুযোগ দেবে না। কারণ লেবানন এবং আমেরিকা একেবারে অঙ্গাঙ্গী, আত্মার হরিহর, পার্ট অফ পার্সেল, কোনো মতেই বিচ্ছিন্ন হবে না এই চুক্তির আওতায় লেবানন। অতএব সেখানে ইসরায়েল ফ্রি হ্যান্ডে হামলা চালাতে পারবে না, ইরান এটা দেখভাল করবে। যদি না হয়, এই চুক্তির জন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে, ইরান কিন্তু এই চুক্তির জন্য লালায়িত না।
সেক্ষেত্রে চুক্তি থাকলো কি থাকলো তাতে কিচ্ছু আসে যায় না ইরানের। এই চুক্তি থাকলো কি থাকলো না ম্যাটার করবে আমেরিকার জন্য, ইরানের জন্য না, আমি সিরিয়াসলি বলছি। ফলে এই চুক্তি বাস্তবায়ন আমেরিকাকেই করতে হবে। ইসরায়েল কথা শুনবে কি শুনবে না দেখেন, আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন, ফোন আলাপ এবং গালিগালাজ, রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে। অক্টোবর তো ইসরায়েলের নির্বাচন, এখন হয়তো নেতানিয়াহু ভাবছেন যে নির্বাচন সামনে, এখন যুদ্ধ ছাড়া তো তার কোনো পথ নাই। আপনাকে চার যুদ্ধে এটা নির্বাচনে জেতার জন্য তাকে যুদ্ধ কোনো না কোনোভাবে চালিয়ে যেতে হবে। ফিলিস্তিনি, লেবানন, ইরান বা মিডল ইস্টে যে ব্যক্তি বেশি রক্ত ঝরাতে পারবে সেই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী হবে। এটা হলো দীর্ঘদিনের একটা মোটামুটিভাবে বহুদিনের অলিখিত পুরনো একটা কথা, বিষয়। জি, চলছে। যেমন হ্যাঁ। সেক্ষেত্রে রক্ত তো ঝরাতে চাইবেই, এবং বিরোধীরা নেতানিয়াহুকে ব্যাপকভাবে সমালোচনা করছে যে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে এবং নেতানিয়াহু ব্যর্থ হয়েছে। তার মানে এইটা নির্বাচনী প্রচারণায় তারা পজিটিভলি তাদের পক্ষে মতামত নেওয়ার জন্য চেষ্টা করলেও এই কথা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে তুলছে। যদিও তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই কথা বলছে, কিন্তু এই কারণে নেতানিয়াহু আরও বেশি অ্যাগ্রেসিভ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে এবং আরও বেশি রক্তপাত হবে। কিন্তু যত যাই কিছু হোক না কেন, এইগুলো করতে গেলে ইরানকে অ্যাকশানে যেতে হবে এগেনস্ট ইসরায়েল, এবং তাতে আলটিমেটলি আবার যুদ্ধ হতে পারে। এবং আপনি শিওর থাকেন, গতকালকেও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে, ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। সেটা একটু ইলিয়াস ভাইকে জানতে চাই। ইলিয়াস ভাই, আপনি একটু বলুন যে ধরেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর যে সম্পর্ক, সেই সম্পর্ক মানে দীর্ঘদিনের বন্ধুতা, না এটা তো সেই সম্পর্কে এত টানা পড়েন কেন হলো? একজন পাগল বলছে যুক্তরাষ্ট্র পাশে না থাকলে অস্তিত্ব ট্রাম্প থাকবে মরিয়া না। হয়ে গেছেন চুক্তিটি করার জন্য, যে কথা আমরা দীর্ঘ সময় ধরে আলাপ করছি। এবং ইসরায়েল আরও সংকটে পড়বে যদি আমেরিকা পাশে না থাকে। ইরান যদি বোমা মারে বা কোনো ক্ষেপণাস্ত্র মারে, অনেক কয়েকটি দেশ হয়ে আসতে হয়, কিন্তু সেই সব দেশে আমেরিকার বেইজ আছে। যদি আমেরিকা হাত গুটিয়ে বসে থাকে যে ইরান যা ইচ্ছে করুক আমরা কিছু বলবো না, তাহলে কিন্তু ইসরায়েল টিকতে পারবে না, একদমই টিকতে পারবে না। কারণ ইরানে কিন্তু অক্সিলারি ফোর্সও কিছু আছে। আপনি জানেন যে সিরিয়া ইরানের পক্ষে ছিল। কিছুদিন ইরানের পক্ষে ছিল না এরকম ভাবা হয়, কিন্তু আবার কিন্তু সেখানের মানুষ এবং সেখানে যা যোদ্ধা অনেকে কিন্তু আবার ইরানের পক্ষে গিয়েছে। তারপর হিজবুল্লাহ আছে লেবাননে। সুতরাং ইসরায়েল যদি আমেরিকার সাপোর্ট না থাকে, এবং সৃষ্টির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কারণে ইসরায়েল টিকে আছে, নাহলে এই দেশটা কিন্তু সারা পৃথিবীতে যে বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, এটি কিন্তু কোনো সভ্য পৃথিবীতে ভাবা যায় না, কিন্তু সেগুলো কিন্তু তারা করে। বলা হয় যে মার্কিন নির্বাচনে ইহুদিরা প্রভাব বিস্তার করে। আগামী নভেম্বরে তো আবার ইরানের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, ফলে সেটি তো আছেই। কিন্তু হ্যাঁ, সেটি তো আমরা সবাই জানি যে এই আমেরিকার যে বড় বড় ধনী বা বড় বড় যে ডিপ স্টেট যাকে বলতে যে আমরা বুঝাই, সেখানে কিন্তু ইহুদের নেতৃত্ব দিচ্ছে। এই যে সম্পর্কের যে টানাপোড়েন, সেটা তো আবার এক মুহূর্তে বদলে যেতে পারে, আবার সম্পর্ক নতুন করে ইচ্ছে করলেই এখন বদলাতে পারবে না। যে কথাটা একটু আগে সিরাজ সাহেব বললেন যে এখন কি বলে যে নেতানিয়াহু তার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে জেতার জন্য লেবানন, তারপরে গাজা বা অন্য জায়গায় যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এটি কন্টিনিউ করবে। এটি আমেরিকা তার নিজের স্বার্থেই সেটি করতে দেবে। এবং মার্কিন প্রেসিডেন্টটি একটি দিক আছে, তিনি কিন্তু একদম খ্যাপাটে টাইপের লোক। সুতরাং আমি চুক্তি করলাম, তুমি আমাকে মানলা না, তোমার মতো চললা, এটি ট্রাম্পের যুগে করা একটু কঠিন হবে আমার ধারণা। সুতরাং ইসরায়েল যতই চাক যে আবার নতুন করে যুদ্ধ করব, সেই সক্ষমতা শুধু আমেরিকার কথা একটু আগে আমি বললাম, যার অস্ত্রের ভাণ্ডার শেষ হয়ে গেছে। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার কত আছে আমরা কিন্তু জানি না। সিরাজ ভাই, আপনি একটু বলেন যে ধরুন ইসরায়েল আমেরিকা মিলে আমরা যতটুকু দেখেছি পত্রপত্রিকায় যে প্রায় 40,000 বোম ফেলানো হয়েছে ইউক্রেনে, তারপর ইরান টিকে আছে, ইরান জবাব দিয়েছে, ইরানকে থামানো যায়নি। শেষ পর্যন্ত এই যে চুক্তি করতে বাধ্য হলো, এখানে বলা হচ্ছে যে ইরানের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু হরমুজ প্রণালীকে ইরান পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এই হরমুজ প্রণালীর কারণেই মানে চুক্তিটা হলো, এবং মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র একটু বেরিয়ে আসার চেষ্টা করছে শুধুমাত্রই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, যেটা ইরান নিয়ন্ত্রণ করছে। মানে এটাকে বলা হচ্ছে পারমাণবিক অস্ত্র, হরমুজ প্রণালীকে। আসলে কি তাই? মানে অর্থনৈতিক পারমাণবিক অস্ত্র।
শোনেন আমি বলি, একজন কানাডিয়ান নিরাপত্তা বিশ্লেষক যে জ্যাফ ভদ্রলোকের নাম, তিনি খুব সম্প্রতি একটা কলাম লিখেছেন, মন্তব্য প্রতিবেদন, ইসরায়েলের জেরুজালেম পোস্টে লেখাটা প্রকাশ হয়েছে, আমি পড়লাম লেখাটা। তাতে তিনি বলছেন ইরানের কাছে 2টা পরমাণু অস্ত্র বোমা আছে, 2টা আছে। আচ্ছা, 2টা পরমাণু বোমা আছে, আর তৃতীয়টা নিয়ে আলোচনা হচ্ছে। 2টা অলরেডি আছে। তার 1 নম্বর পরমাণু বোমা হচ্ছে হরমুজ প্রণালী, আচ্ছা, এই আর কারণে 2 নম্বর হচ্ছে ইউরেশিয়া করিডোর, যেটা ইউরেশিয়া করিডোর। ভারতের মুম্বাই থেকে ইরান হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত 7,500 কিলোমিটার দীর্ঘ একটা করিডোর আছে, বা এটা প্রতিষ্ঠা করার কথা এটা। আর চীন থেকে, চীনের শিয়ান শহর থেকে শুরু করে আপনার আফগানিস্তানের বাইরে উজবেকিস্তান, তাজিকিস্তান এরকম কয়েকটা দেশ হয়ে ইরানে ঢুকেছে। সেখান থেকে ডানে চলে যাবে ইউরোপ, রাশিয়া, ইউরোপ, তুরস্ক হয়ে, আর বামে চলে যাবে আরব দেশগুলো হয়ে আফ্রিকা। এই যে বিরাট বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক, যার হাব হবে, যার হাব অলরেডি ইরান, সেই ইরানকে আর ঠেকানোর পথ কি? এই যে পরমাণু অস্ত্রের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এই ইউরেশিয়া করিডোর এবং হরমুজ। এই হরমুজ নিয়ে আরও 100-200 বছর আগেও জি কেউ কেউ বক্তব্য রেখেছেন এই হরমুজ এক সময় ইরানের, মানে সারা বিশ্বের নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে। কেমন? তো হরমুজ প্রণালী একটা বিষয় বটে, ইউরেশিয়া যেটা সেটা আছে, ইরানের পরমাণু কর্মসূচি, দ্যাট ইজ অলসো ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট। বাট এগুলো তো মানে তৃতীয় পক্ষ হয়ে শক্তি, ঘুরে ঘুরে এসে শক্তি, ডাইরেক্ট শক্তি যেটা, সেটা হচ্ছে 2টো জিনিস ইরানের হাতে আছে। সেই শক্তির কাছে ধারে কাছে এখন আর আমেরিকা নেই, এটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই। সেটা হচ্ছে যে ইরানের এই যে কামিকাজে ড্রোনের কাছেই তো, এই যে সামান্য একটা টেকনোলজি, এই টেকনোলজির কাছেই তো তার বড় বড় টেকনোলজি মার খেয়ে গেল। আমেরিকা যেখানে বিমান দিয়ে যুদ্ধ করতে এসেছে, সেখানে ইরান শুধু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে যুদ্ধ করছে। আপনার যুদ্ধের প্রযুক্তি তো ইরান পাল্টে ফেলেছে, এটা তো অস্বীকার করা কেন, আমাদের চোখের সামনে হচ্ছে, এগুলো দেখছি। 1, আচ্ছা, 2 হচ্ছে ইরানের যে ডিপ্লোম্যাটিক পাওয়ার, এই পাওয়ারের ধারে কাছে আমেরিকা নেই। ইরানের ডিপ্লোম্যাটিক পাওয়ারের ধারে কাছে আমেরিকা নেই, এই কারণে এটা তাদের প্রবলেম অনেক দিন আগের থেকে। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সিনারিওতে আমেরিকা বিশ্বশক্তি হিসেবে আসলো, তারপর থেকেই তারা বেশিরভাগ সময় ডিপ্লোমেসির মাধ্যমে তাদের স্বার্থ বা তাদের যে কোনো প্রবলেম সলভ করার চেয়ে তারা পাওয়ার দিয়ে, সামরিক শক্তি দিয়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করেছে। এবং সামরিক শক্তি চর্চা করতে করতে কূটনৈতিক শক্তির চর্চা তাদের ভিতরে ছিলই না। ডোনাল্ড ট্রাম্পের আমলে একেবারেই জিরো, আগের বারই সেটা শেষ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম হচ্ছে কি, তিনি কোনো ডিপ্লোম্যাটকে, কোনো পররাষ্ট্রমন্ত্রীকে কাউকে কথা বলতে দেন না, কাউকে কোনো সিদ্ধান্ত নিতে দেন না, কোনো চুক্তি বা কোনো ডিপ্লোম্যাটিক প্রসেসে কাউকে নেতৃত্ব কর্তৃত্ব দেন না। তিনি সব কিছু ডিফাইন করেন, তিনি সব কিছু ডিসিশন দেন। নট অনলি দ্যাট, এই যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের ক্ষেত্রেও আমেরিকার সামরিক বাহিনী বা নিরাপত্তা বিশেষজ্ঞদেরকে ভূমিকা পালন করতে তিনি ডোনাল্ড ট্রাম্প যা বলছেন ওইটা ফাইনাল। তো যখন এইরকম গায়ের জোরে এবং সামরিক শক্তি দিয়ে সমস্ত সব কিছু সলভ করতে গেছে, তখন ইরান ভেতরে ভেতরে কিন্তু সামরিক শক্তির পাশাপাশি তার ডিপ্লোমেসিটাকে ভীষণভাবে নার্সিং করেছেন। এবং সারা বিশ্বে কূটনৈতিক শক্তি যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা ইরান এস্টাবলিশ করে দিয়েছে। এই কূটনৈতিক শক্তির কাছে আমেরিকা অনেকটা জিরো হয়ে গেছে। সেটাই আপনি যেটা বলছিলেন, জন বোল্টন, যেটা উনি হচ্ছে মার্কিন সাবেক আমরা অফলাইনের নিরাপত্তা পরিষদের উনি কাজ করেছেন, উনি একটা কথা বলেছেন যে এই যুদ্ধে মূলত আমেরিকার পরাজয় হয়েছে এবং ইরানের কূটনীতির কাছে যুক্তরাষ্ট্রের হেরে গেছে, কূটনীতি হেরেছে। আরও একটি বড় বিষয় হচ্ছে পুরো ইরানি জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ধরুন রেজা শাহ পাহলভীর যারা সমর্থক ছিল, কিছু তো এখনও বোধহয় আছে, তারাও কিন্তু এই যুদ্ধের প্রশ্নে সব এক হয়ে গেছে। একটা জাতির যখন ঐক্য থাকে, এবং আপনি নিশ্চয়ই আমরা দেখেছি যে এই যে চুক্তি করেছে, অনেকে ইরানি সেটিও মানতে চায় না, তারা চায় এটা প্রতিশোধ নেবে। এই যে ঐক্য, এটা কিন্তু একটা বিরাট অ্যাসেট। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় দেশের সব মানুষ ঐক্যবদ্ধ ছিল, যে কারণে কিন্তু আমরা একটা বড় প্রশিক্ষিত পৃথিবীর সেরা একটি সেনাবাহিনীকে কী বলে মানুষ আমরা কিন্তু হারিয়ে দিয়েছি। তো
তো জাতির ঐক্যটি বিশাল ব্যাপার। ইরানি নেতৃবৃন্দ কিন্তু সেটি একদম পুরোপুরি পেয়েছেন। যাদের এই শাসন ব্যবস্থা নিয়ে ন্যূনতম ভিন্নমত ছিল, তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। ইলিয়াস ভাই, আরেকটা মজার জিনিস খেয়াল করে দেখেন, এই ডিপ্লোমেসির কথায় যদি আমরা আসি, তাহলে স্বপন আপনিও খেয়াল করেন, তাহলে দেখবেন যে 2015 সালে ওবামার আমলে যে চুক্তিটা হয়েছিল সেটা কিন্তু একটা ডিপ্লোম্যাটিক প্রসেসে প্রায় দীর্ঘ 12 বছর আলাপ আলোচনার পরে ওই চুক্তি হয়েছিল। সেই চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ছিঁড়ে ফেলেছিলেন। এখন তিনি তার মতো করে একটা চুক্তি করলেন, অথচ সেই চুক্তির চেয়ে খারাপ চুক্তি হলো। এটা রিপাবলিকানরা আশঙ্কাটা ওখানে, উনি তো ছিঁড়ে ফেলেন সবকিছু। না এইখানে একটা বাইন্ডিংস থাকছে, একটা বাইন্ডিংস থাকছে এই যে ধরুন ওবামার আমলে যে চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, কেন তিনি বলছিলেন যে এই চুক্তি পছন্দ হয়নি এবং ডেমোক্র্যাটদের চুক্তি, ওবামার চুক্তি, এবং এখানে আরেকটা বর্ণবাদী ফিলিংসও কিন্তু আছে। ওবামা ব্ল্যাক হওয়ার কারণে ওবামাকে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প পছন্দ করতে না, আপনি নিশ্চয়ই জানবেন। তো তার হাত দিয়ে এই চুক্তি হবে, এটা আসলে ডোনাল্ড ট্রাম্প মানতে পারেনি, পছন্দ করেনি। যখন তিনি এই চুক্তি করছেন, তখন তার হাতে এই চুক্তি ছিঁড়ে ফেলা এটা একটু কঠিন ব্যাপার হবে। আচ্ছা, ইলিয়াস ভাই বলছিলেন, ইলিয়াস ভাই আপনি একটু শেষ করেন। সেটা হচ্ছে যে ইরানের জনগণের বড় একটা অংশ তো আসলে তারা এই চুক্তি চায় না, তারা চায় প্রতিশোধ। কারণ তাদের শ্রদ্ধেয় পরম গুরু পূজনীয় অনেক বড় বড় নেতাকে তারা যুক্তরাষ্ট্র হত্যা করেছে, তারা প্রতিশোধ চেয়েছিল। হ্যাঁ, সেটাই তো। এবং আপনি দেখবেন ইরানি জনগণের মধ্যে যে ঐক্য, যেটি বললাম, আরও একটি বিষয় খেয়াল করবেন, ইরানের উপরে কিন্তু 79 থেকে নানা ধরনের অবরোধ আছে, কিন্তু দেশটি কিন্তু এখনও টিকে আছে। এবং বাস্তবতা হচ্ছে, ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে ইরানকে তুলে দেওয়া হয়, তিনি দীর্ঘদিন ইরানে ছিলেন বা আমাদের ইরানি কিছু বন্ধুবান্ধব আছে, দেশটি কিন্তু সেরকম না। দেশটি কিন্তু অনেক উন্নত এবং মানুষ কিভাবে টিকে থাকতে হয় সেই সামর্থ্য কিন্তু তারা অর্জন করেছে। এবং 3000 বছরের ইতিহাসে ইরানের কিন্তু পরাজয়ের রেকর্ড নাই। কিছু কিছু দেশে দেখবেন যে শুধু একজন নেতা হয়, যেমন সাদ্দাম হোসেন নিজেকে অনেক বড় নেতৃত্বে আসন নিয়েছিলেন, ওনাকে শেষ করে দিয়েছে, সব শেষ হয়ে গেছে ইরাক। এই যে ধরুন ইরানে তো দেখতেছি যে যাচ্ছে তারপর আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে যাচ্ছে। এবং ইরানের যে নেতৃত্ব, এটি কিন্তু শুধু যে তেহরান কেন্দ্রিক তা না। এবং এই যুদ্ধের সময় আমরা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছি, তাদের কিন্তু প্রিপারেশন ছিল বিভিন্ন, ইরান কিন্তু বেশ বড় দেশ, অনেক বড় দেশ, তাদের কিন্তু প্রিপারেশন ছিল যদি একটি ফ্রন্ট কোনো কারণে ফল করে, অন্য ফ্রন্টে আবার যুদ্ধ করবে। এটি কিন্তু এই যে কৌশল, এটিও কিন্তু বিরাট ব্যাপার। এবং আপনি তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধারণা করেছিল 7 দিনের মধ্যে ইরান শেষ করে ফেলবে। সেটা তো হয়নি। জি, বিরতি এসে পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম যে বিষয় পারস্য, সেটা নিয়ে একটু সিরাজ ভাই আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে এই যে সমঝোতা, তার মধ্যে যে 14টা ক্লোজের কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে যে $300 বিলিয়ন একটা আর্থিক সহায়তা পাবে আর কি ইরান। সেটা যুক্তরাষ্ট্র সহ তাদের যে অন্যান্য দেশ, মিত্র দেশ রয়েছে, তারা হয়তো মিলে দিবে এটা। তখন আবার ইরানের যে বিভিন্ন জায়গায় ইরানের 100 থেকে $120 বিলিয়ন অর্থ আটকা পড়ে আছে। সেটা দক্ষিণ কোরিয়া আছে, তুরস্ক আছে, চীন আছে, এরকম দেশে আটকা আছে। সেখান থেকে সেই অর্থগুলো তারা ছাড় পাবে বলা হচ্ছে এই চুক্তির আলোকে। তো ইরানের হাতে তো বেশ অর্থ আসছে, ফলে এই অর্থ আসলে ইরান তার সামাজিক খাতে কিভাবে কাজে লাগাবে, নাকি আবার মিসাইল বানানো শুরু করবে? ধন্যবাদ আপনাকে। আপনি মিসাইল বানানো শুরু করবে বলে যেমন একটু হাসি দিলেন, তাতে অন্যরকম একটা ভাব ফুটে উঠল। আমি বলি মনে হয় বানাবে। বাস্তবতা হচ্ছে যে ইরান শুধু অস্ত্রের পিছনে বা সামরিক খাতে যে অর্থ ঢালে, নট দ্যাট। আপনি তার কৃষি সম্পর্কে ধারণা রাখেন, ইরান কিন্তু প্রায় কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। সামরিক খাতে যেমন স্বয়ংসম্পূর্ণ প্রায়, তেমনি কৃষিতে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, আপনি বুঝতে পারেন যে তার অর্থনৈতিক বেসটা কি। যার কৃষি উন্নত, তার অনেক বড় কিছু, তার মানে ভিত্তিটা অনেক স্ট্রং। এই যে এত বছর নিষেধাজ্ঞা, এইবার যে ইরানের জনগণ তো চাপে আছে। আপনি যে একটা শব্দ বলেছেন যে আর্থিক সহায়তা পাবে, আর্থিক সহায়তার ব্যাপারটা মনে হয় ঠিক এইভাবে না। যুদ্ধ করেছে, তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এবং তার ক্ষতিপূরণ হিসেবে এই ডলার আসবে। $300 বিলিয়ন যে ফান্ড ক্রিয়েট হবে, দ্যাট ইজ 30,000 কোটি যে ফান্ড, এইটা তারা যে যুদ্ধ করেছে, অন্যায় করেছে এবং ইরানের ক্ষতি করে দিয়েছে,
ইরান চেপে ধরেছে যে ক্লোজটা তো ওইভাবে লেখা নাই যে ক্ষতি করেছে, এটা অন্যায় করেছে। বলেনি, এটা অনেক অলিখিত কথা থেকে গেছে যে কথা এইটুকু তাই তো সহ্য করা মুশকিল ডোনাল্ড ট্রাম্পের, তার তো গদি চলে দয়া করি। চুক্তির যে ভাষা অনেক কিছু মাইনাস করা হয়েছে, তো যাই হোক, তো সেই $300 বিলিয়ন যে ফান্ড প্লাস আধার বাইরে যে $120 কোটি কথা বলা হচ্ছে, এত না, 120 কোটি মানে 100 থেকে 120 বিলিয়ন বিলিয়ন ডলার এরকম কথা বলেছে, এত না, হয়তো আরো কম, আচ্ছা। বাট সে $24 বিলিয়ন হোক আর $120 বিলিয়ন হোক, এই প্রত্যেকটা ফান্ড ডেফিনেটলি ইরানি জনগণের উন্নয়নের কাজে লাগবে। তারপরে অবকাঠামো যা ধ্বংস হয়েছে সেগুলো ঠিকঠাক করা হবে। হ্যাঁ, ইরানের উন্নয়নের ভেতরে যদি অস্ত্রের উন্নয়ন বা অস্ত্রের আরও গবেষণার কাজে প্রয়োজন হয়, সেটা ইরান কাজে লাগাতেই পারে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি যে এই যে যুদ্ধের ভেতরে ইরানের যে অস্ত্রের যে খরচ হয়েছে, অর্থাৎ অস্ত্র ব্যবহৃত হয়েছে, সিএনএনের রিপোর্টে বা মার্কিন গণমাধ্যমগুলোর রিপোর্টে, মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টে এসেছে যে ইরানের হাতে যে টোটাল অস্ত্র ছিল তার 70% অক্ষত ছিল এবং ব্যবহার হয়েছে খুব মানে অনেক, তার ভান্ডার বড়ই অনেক বেশি বড়, কমই অল্প ব্যবহার হয়েছে, এরকম অল্পই খরচ হয়েছে এবং সেটা পূরণ করে ফেলেছে এই কয়দিনে বলা যায় মোটামুটিভাবে। ইরানের যে অস্ত্রের প্রোডাকশন জি অনেক গুণ বাড়িয়েছে এই যুদ্ধের পরে, কারণ আরও বৃহৎ যুদ্ধ যদি করতে হয় তাহলে তার অস্ত্রের প্রয়োজন হবে এবং বৃহৎ যুদ্ধ যদি করতে হয় তাহলে তখন অস্ত্র বাইরে থেকে কালেক্ট করা হয়তো ডিফিকাল্ট হয়ে পড়বে। সো ইরান সবসময় নিজের শক্তির উপর ভরসা করেই যুদ্ধ করার চেষ্টা করেছে, কে দেবে কে দেবে না এই চিন্তা সে কখনো করেনি। অতএব তার ভান্ডার পূর্ণ করার জন্য সে যা যা করা দরকার তার করবে এবং এক্ষেত্রে শুধু সামরিক খাতে না, প্রত্যেকটা খাতকে সমভাবে ডেভেলপ করার চেষ্টা করবে ইরান, এটা বাস্তব। এবং এই অর্থগুলো যদি চলে আসে এবং যদি সত্যি সত্যিই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, সে যদি তেল জাতীয় ব্যবসা বাণিজ্য পণ্য করতে এবং পারে, হ্যাঁ জি, গ্যাস এগুলো সব যদি ঠিকমতো বিক্রি করতে পারে, পশ্চিম এশিয়ার প্রধান অর্থনীতির শক্তি হয়ে যাবে ইরান, এটা কেউ ঠেকাতে পারবে না। ইলিয়াস ভাই, আপনি শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে চুক্তিটা এখানে আমরা এর আগে দেখেছি তুরস্ক সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের অনেক দেশ চেষ্টা করেছে একটা সমঝোতা আসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হুট করে দেখলাম পাকিস্তান এই সমঝোতার আয়োজন করলো, আলোচনা হলো পাকিস্তানে দেখলাম আমরা, এবং শেহবাজ শরীফ কিন্তু আজকে এই চুক্তিতে সই করেছেন, একটা বড় ভূমিকা নিয়েছেন। বাট পাকিস্তান মূল হুট করে ভূমিকাটা কিভাবে ঢুকলো? পালন করেছে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান। আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মিস্টার ইমরান খান, তার পতনেও কিন্তু মনে করা হয় যে এই সেনাবাহিনীর বিরাট ভূমিকা ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগ সাজছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু পাকিস্তানের বর্তমান যে সরকার, এবং বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর প্রধান, তাকে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তো এটি একটা বিরাট ঘটনা ছিল এবং আমরা যে আলোচনা শুরুতে বলেছিলাম যে যুদ্ধ শুরুর পর থেকে 7 দিন বা কদিন পর থেকে যখন দেখা গেছে যে আমরা যে ভেবেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন দেখেছে যে আসলে অবস্থাটা সেরকম না, ইরানকে ধ্বংস করা সম্ভব না, তখন তারা কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। এবং আমার ধারণা তখনই মার্কিন প্রেসিডেন্ট এবং পাকিস্তানের যিনি সেনাপ্রধান তাদের সঙ্গে কথা হয়েছে। এবং আপনি জানেন যে পাকিস্তানের একটি বড় প্রতিবেশী কিন্তু ইরান, তাদের সাথে আমরা সম্পর্ক ভালো, সেই কারণে এটি হয়েছে। এবং একই কারণে আমি একটু পূর্ব ইতিহাসে যাই, এই সুযোগে বলে রাখি, ইরান এবং ইরাক যে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই যুদ্ধ বন্ধে কিন্তু তিনি বিরাট ভূমিকা নিয়েছিলেন। তার হঠাৎ মৃত্যুর কারণে তিনি সেটা ফুলফিল করে যেতে পারেননি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে মিডল ইস্টের দেশগুলোর কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, জি, সেই সম্পর্কের কারণে তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। যাই হোক, প্রসঙ্গ করে বললাম। তো পাকিস্তানের ভূমিকাটাও সেরকম, এবং পাকিস্তানের কূটনীতিতে অনেকগুলো পয়েন্ট যোগ হয়েছে। জি, তারা একটি ফেইল্ড রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র, নানা কিছু বলা হয়েছে, কিন্তু এই ঘটনার মধ্যে যে পৃথিবীর একটি বড় যুদ্ধ, দীর্ঘদিন কিন্তু এরকম বড় যুদ্ধ আমরা দেখিনি, সেই যুদ্ধটি তারা থামাতে চেষ্টা করেছে এবং অনেকটা সফল হয়েছে। আপনি জানেন যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু এই চুক্তিতে সই করেছেন। তো এটি অত্যন্ত পাকিস্তানের বিরাট সফলতা বলে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস খান এবং ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম, আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।